স্যার শুরু করুন। তো ঠিক আছে, আমরা শুরু করি। সবাই প্রস্তুত তো আমরা না? খুবই কনসেন্ট্রেশনের সাথে কথাগুলো শুনতে হবে যেন প্রতিটি কথা আপনাদের কাজে লাগে। আর বিশেষ করে এগুলা কারিগরি ক্লাস, তো যদি বুঝতে সমস্যা হয় হাত তুলবেন বা মনে রাখবেন, প্রশ্ন করবেন আমাকে। আর কথার আলোচনার সময় দেখা যায় যে কোনো একটা টপিকস হয়তো আমি ভুলে যেতে পারি, যদিও আমার কাছে এখানে প্রত্যেকটা সিকোয়েন্স করা আছে। বাট আপনাদের যদি এরকম কোনো কিছু মনে পড়ে বা একটা জিনিস বুঝতে পারতেছেন না, আমাকে তৎক্ষণাৎই প্রশ্ন করবেন বা মনে রাখবেন, একটু পরে প্রশ্ন করবেন। যাই হোক, আজকে আমাদের সেশন হচ্ছে 3টা সেশন করবো আমরা। প্রথম সেশনটা হচ্ছে ভেহিকেল প্রি চেক অ্যান্ড ডেইলি রুটিন 30 মিনিট, যেটা আমরা ইতিপূর্ব ক্লাসটা করে থাকি। এটা খুবই একটা নেসেসারি ক্লাস। আর দ্বিতীয় ক্লাস হচ্ছে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস বা সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থা। আর ভেহিকেল প্রি চেক হচ্ছে গাড়ি চালানোর পূর্বে কিছু পরীক্ষা করা। তো আজকে আরেকটা বিষয় নিয়ে আমরা, নতুন বিষয় আজকে আমাদের মধ্যে যোগ হয়েছে, সড়ক দুর্ঘটনার কারণসমূহ ও প্রতিকার। এই ক্লাসটা আমরা ইতিপূর্বে পাই নাই, আজকে আমরা ফার্স্ট এটা আপনাদের মধ্যে দিচ্ছি। যদিও ক্লাসটা আপনাদের নতুন বা যারা নবীন প্রশিক্ষণার্থী আছেন তাদের জন্য কিন্তু আসলে ক্লাসটা না। সড়ক দুর্ঘটনার ক্লাসটা হচ্ছে যখন আপনি একজন রিলায়েবল চালক হয়ে যাবেন, নির্ভরযোগ্য চালক যখন হয়ে যাবেন, সড়কে যখন আপনি চলমান থাকবেন, তখনকার জন্য অ্যাকচুয়ালি এটা দরকার। কিন্তু এটা এখন জরুরি হয়ে পড়ছে সড়কে, যেহেতু দুর্ঘটনার পরিমাণ অনেক বেড়ে গেছে, অনেক দুর্ঘটনা হচ্ছে বিভিন্ন জায়গায়। গত পরশু দিন হলো মাইক্রোর সাথে বাসের ধাক্কা লেগে জায়গায় 4 জন মারা গেছে, বাসের যাত্রী প্রায় 26 জন আহত হয়েছে, এটা কুমিল্লার ফেনীতে। এরকম আরও কয়েকটা অ্যাক্সিডেন্ট এই কয়েকদিনের মধ্যে খুব বড় বড় দুর্ঘটনা ঘটছে। সো এই জন্য এখন আপনাদের অ্যাওয়ারনেসের জন্য সড়ক দুর্ঘটনার ক্লাসটা আমরা রাখছি। ঠিক আছে, যদি কেউ বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন। এখানে একটা ব্যাপার হচ্ছে যে যখন যেই ক্লাসটা দেওয়ার কথা বা সিকোয়েন্স অনুসারে যে বলার কথা বা আমাদের জানার কথা, সেটা হলেই ভালো হয়। কোনো একটা সাবজেক্ট যদি আমরা ড্রপ করি, একটা সাবজেক্ট থেকে যদি আরেকটা সাবজেক্টে যাই, তাহলে ওই সাবজেক্টটা ল্যাপস হয়ে গেল, চাপা পড়ে থাকলো। এই জন্যই আমরা করি কি, যেগুলো সিকোয়েন্স অনুসারে বলি। যাই হোক, আমাদের প্রথমটা হচ্ছে ভেহিকেল প্রি চেক বা গাড়ির পূর্ব পরীক্ষণ। তো মূলত আমাদের এই প্রশিক্ষণটা হচ্ছে গাড়ি চালনাকালীন বা সড়ক ব্যবহার করাকালীন সময়ের জন্য ইএইচএস আইটেম। এটা কি আইটেম? ইএইচএস, অর্থাৎ এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি। গাড়ি চালানোকালীন সময় আমরা এই 3টা বিষয়ের উপরে বিশেষ করে গুরুত্ব দেব। কোনটা, কয়টা বিষয়? 3টা বিষয়। কি কি? এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি, অর্থাৎ পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা। কি কি ছিল? পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা। এই ভেহিকেল প্রি চেকটা অ্যাকচুয়ালি মেনটেন হচ্ছে এই এইচএস এর কারণে। অর্থাৎ গাড়িটা আমি পুরো পরীক্ষণ করবো কেন? পরিবেশের ভারসাম্যতা যেন আমার দ্বারা কোনো রকম সমস্যা না ঘটে এবং আমার এবং অন্য সড়ক ব্যবহারকারীর স্বাস্থ্যগত কোনো সমস্যা না ঘটে এবং আমি যেন সকলের নিরাপত্তা, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এই ছিল ব্যাপার। তো যদি আমরা এটা একটা ক্যাটাগরি অনুসারে মেনটেন করি, তাহলে আমরা এটার থেকে প্রতিকার পাবো এবং আমরা নিজেরও এবং অন্য সড়ক ব্যবহারকারীদেরও প্লাস গাড়িরও নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। তো প্রথমে আমরা যেহেতু যানবাহন চালাবো, এখানে যানবাহনের মধ্যে একটা যানবাহন, একটা গাড়ির কয়টা পার্ট হবে? 4টা পার্ট আছে। কয়টা পার্ট আছে? একটা গাড়িকে আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগে? 4 ভাগে। তো একটা হলো ইঞ্জিন, ফার্স্ট হলো একটা গাড়ির ইঞ্জিন, তারপরে হলো চেসিস, তারপরে হলো এটার গিয়ার এবং ডিফারেন্সিয়াল। অর্থাৎ মূলত 3টা ভাগেও ভাগ করা যায়, বডি, চেসিস, ইঞ্জিন। কিন্তু যেহেতু বডি, চেসিস, ইঞ্জিনের মধ্যে থেকে জিনিসটা হস্তান্তর হয়, ট্রান্সফার হয়, পাওয়ারটা, ক্ষমতাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, এই জন্য বডি এবং ডিফারেন্সিয়ালকে রাখা হয়েছে। ডিফারেন্সিয়াল মানে হচ্ছে যে কোনো ক্ষমতার থেকে আরেক জায়গায় ক্ষমতাকে ডিফারেন্ট করা, পার্থক্য করা, স্থানান্তর করা, এরকম। তাহলে একটা গাড়িকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? ইঞ্জিন, চেসিস, বডি প্লাস ডিফারেন্সিয়াল। কয়টা পাইছি? 4টা পাইছি। তো চেসিস বলতে যেটার উপরে পুরো গাড়িটা সেট করা হয়েছে, যেটা একটা কাঠামো, গাড়ির একটা কাঠামো, কাঠামোর মধ্যে বডিটাকে সেট করা হয়েছে এবং ইঞ্জিনটাকে সেট করা হয়েছে। যেই কাঠামোটা, মূল কাঠামোটা, এই কাঠামোটার নামই হচ্ছে চেসিস বা স্ট্রাকচারও বলা যায়, এরকম। তো যেহেতু চলমান জিনিস, স্ট্রাকচার একটা জায়গায় সেট আপ থাকে,
আর চলমান জিনিস যেহেতু এই জন্য এটাকে চেসিস বলা হচ্ছে, যেটা সেট আপ এবং একটা জায়গায় একটা ফাউন্ড, এই ফাউন্ডিংটা সবসময় চলমান থাকে। এইটার উপরেই এটা মেইন বেসটা, চেসিস হলো একটা গাড়ির মেইন বেস, মেইন ফাউন্ডিং। সো এইটার উপরে একটা ইঞ্জিন এবং একটা বডি সেট আপ করা থাকে। যাই হোক, আমরা প্রথমে আসবো একটা গাড়ির ইঞ্জিনের উপরে গুরুত্ব দিচ্ছি প্রথমে। এখন একটা গাড়ির পূর্ব পরীক্ষণ বলতে যা বোঝায় তা হলো এই, একটা গাড়ি চলতে কি কি লাগে এইটা আগে আমরা জানবো, পরীক্ষণের বিষয়গুলো কি কি। তো গাড়িটার কাছে যখন আমরা যাব তখন আমাদের একটা প্ল্যানিংই থাকবে, পরিকল্পনাই থাকবে যে আমরা গাড়িটার কি কি চেক করবো। ফার্স্ট আমরা গাড়িটাকে একটা চারদিক দিয়ে কি করব, একটা প্রদক্ষিণ করব গাড়িটার চারপাশে, কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। কীরকম প্রবলেমগুলো? যেমন টায়ারে প্রেশার যদি না থাকে তাহলে দেখা যাবে অন্য 3টা টায়ার ভালো আছে, একটা টায়ার একদম বসে গেছে। এটা আমি একটা আউটলুকিং বাইরে থেকে একটা চক্কর দিলেই আমার চোখে এটা ধরা পড়বে। প্লাস কোনো হেডলাইটের বা ইন্ডিকেটর লাইটের এগুলোর পরিচিতি যখন আমরা গাড়ির কাছে প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে যাব, ব্যবহারিক প্রশিক্ষণ যখন নিতে যাব, তখন আমরা এগুলো পরিচিতি নিয়ে নেব যে একটা গাড়ির কী কী আছে, আউট পার্টস অ্যান্ড ইন পার্টস, ভিতরে কি আছে বাইরে কি আছে। তো ভিতরে সাধারণত গাড়ির বডিটা আছে, 4টা চাকা আছে, পিছনের টেইল আছে, তারপরে সামনের ইঞ্জিন আছে। এই জিনিসগুলোকে আমরা দেখবো যে আমাদের গাড়িটাতে কোনো রকম করে স্ক্র্যাচ আছে কিনা, বা অন্য দ্বারা গাড়িটা কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, কোনো ওন্ড আছে কিনা, গাড়িটাতে কোনো ক্ষত আছে কিনা, এটা আমরা আগে দেখে নেব। কারণ আমি যখন গাড়িটাকে বের করবো বা চালাবো তখন এই দাগটার বা স্ক্র্যাচটার রেসপন্সিবিলিটি আমাকে নেওয়া লাগতে পারে। আমি কিন্তু এটা লাগাই নেই বা আমার হাতে ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু আমি গাড়িটা ওই অবস্থায় নিয়ে বেরোলাম। রিটার্ন আসার পরে আমার নিজের কাছে মনে হবে কি আমার হাতেই লাগলো নাকি ড্রাইভারের কাছেই লাগলো, এই ক্ষতিটা কার দ্বারাই হইলো। তো আমি আগে পরীক্ষা করে নিলাম, আমি নিশ্চিত যে এটা অন্য কেউ করছে, আমার দ্বারাই হয় নাই, আমি আগে দেখে নিলাম। এখন এরকম কালচারও হয়ে গেছে, ছবি তুলে রাখা হয় বা এরকম কিছু ডকুমেন্ট রাখা হয় যেন গাড়িটাকে চালানোর পূর্বে আমি চালাইছি, আমার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, এটা নিশ্চিত করার জন্য ছবিও তুলে রাখা যায়। সো এখানে টায়ারগুলোকে আগে দেখে নিব, যদি প্রেশার কম থাকে এটা আমি প্রতিবেদন দেওয়া অন্য কাউকে যে গাড়িটা মেনটেন করে বা যে রক্ষণাবেক্ষণ আছে তাকে জানাবো। প্লাস হেডলাইটগুলো দেখে নিব, ইন্ডিকেটর লাইটগুলো দেখে নিব, পিছনে ব্রেক লাইট আছে, ব্যাক গিয়ার লাইট আছে, নাম্বার প্লেট লাইট আছে, হেডলাইট আছে, 13-14টা লাইট আছে। লাইটগুলোকে আমরা আউটলুকিংয়ে দেখে নিব, দেখে নিলে দেখলেই বোঝা যাবে যে না এগুলো কোনো সমস্যা নাই। দেন আমি গাড়ির হুড বা বনেট তুলব। হুড বা বনেট তোলার পরে প্রথম চেক করবো গাড়িতে পানি আছে কিনা। পানি থাকে কোথায়? রেডিয়েটরে। আমরা দেখি এখানে আমাদের ডিসপ্লে স্লাইডে কী কী দেখা যাচ্ছে। তো যাত্রা শুরুর পূর্বে আমরা নিশ্চিত হয়ে নিব যে গাড়িতে, এক্সকিউজ মি, হ্যাঁ রাজা বলো, তাড়াতাড়ি বলো। না করা নাই, শুক্রবারে আমি আসলে ফোন রিসিভ করি না, তোমাদের এগুলো আগের দিনই জানা উচিত ছিল। এগুলো আগের দিনই জানো না কেন তোমরা? শুক্রবার দিন আমার অফ ডিউটি, তো এইটা শুক্রবারে ফোন দাও কেন? ফার্দার কিন্তু রাজা শুক্রবারে আর কখনো ফোন দিবা না। তো আমরা দেখি এখানে একটা সূত্র আমরা তৈরি করছি, একটা গাড়িকে পূর্ব পরীক্ষণ করার জন্য আমরা একটা সূত্র তৈরি করছি। সূত্রটা এরকম সহজে যেন আমরা এটাকে মনে রাখতে পারি, এই জন্য আমরা এটা বানাইছি, যেন সহজে মনে রাখা যায়। তো সহজে মনে রাখলে এটা একটা ওয়ার্ড করছি আমরা, ওয়ার্ডটা হলো ব্লো ব্যাক। কি ওয়ার্ডটা? ব্লো ব্যাক। এরকম আমরা আরও অনেক ওয়ার্ড বানাতে পারি। তো এটাকে আমরা বানাইছি যেন আমরা সহজে মনে রাখতে পারি, আমাদের মেমোরিতে যেন এটা সেট হয়ে যায়। তো এখানে কি চেক করবো আমরা? ব্লো ব্যাক। তো ব্লো ব্যাগের মধ্যে আছে কি? ব্রেক, লাইট, অয়েল, ওয়াটার, ব্যাটারি, এয়ার অ্যান্ড গ্যাসোলিন বা জ্বালানি। এখন এখানে ব্যাপার থাকে এরকম, আমরা যে চালাবো ইঞ্জিন চালিত, এটা কি? ইঞ্জিন চালিত। ইঞ্জিন মানে কি? যন্ত্র। ইঞ্জিন মানে কি? যন্ত্র। এটা হচ্ছে পৃথিবীর প্রায় প্রথম অবস্থায় এই যন্ত্রগুলা তৈরি হয় মানুষের প্রয়োজনে, অপরিহার্য যাতায়াত ব্যবস্থা, তাই না? যাতায়াত ব্যবস্থা অপরিহার্য না? এই জন্যই সর্বপ্রথম মানুষের এই প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি হয় ইঞ্জিন। তো ইঞ্জিনের আগেও যন্ত্র তৈরি হয়েছে। কি যন্ত্র বলেন তো? সবার আগে কোন যন্ত্র তৈরি হয়েছে?
সবার আগে কোন যন্ত্র তৈরি হয়েছে? ষড়যন্ত্র। পৃথিবীতে সবার আগে তৈরি হয়েছে ষড়যন্ত্র। ষড় মানে কি? ছয়। ছয় যন্ত্র তৈরি হয়েছে পৃথিবীতে। সর্বপ্রথম ষড়যন্ত্র হয়েছে। যন্ত্র এখান থেকে যন্ত্রের সূত্রপাত, তখন থেকেই যন্ত্রের সূত্রপাত। তো ইঞ্জিন একটি যন্ত্র যে জ্বালানি দ্বারা তাপ শক্তি উৎপাদন করা হয়। তাপ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে নিজে ঘুরে অন্যদেরকে ঘুরায়, তাকে বলে ইঞ্জিন, অথবা মোটর যানও বলা যায়। প্রশ্ন আসে না ইঞ্জিন কাকে বলে? আসতে পারে না প্রশ্নটা? আসতেই পারে। কে বলতে পারবেন ইঞ্জিন কাকে বলে? প্লিজ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চমৎকার। এরকমই ইঞ্জিন একটি যন্ত্র যা জ্বালানি শক্তি দিয়ে তাপ শক্তি উৎপাদন করা হয়, তাপ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে এবং নিজে ঘুরে সকল যন্ত্রাংশকে ঘোরায়, তার নামই হচ্ছে ইঞ্জিন বা যন্ত্র। এটার আরও ডেফিনিশন আছে, আরও অনেক ডিটেল আছে, আমরা এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে জানবো। আমরা এখন বেসিক অবস্থায় আছি। কোন অবস্থায় আছি? বেসিক অবস্থায় আছে। যখন স্পেসিফিক অবস্থায় যাব তখন আমরা এগুলো জানতে পারবো। অনেক আছে জানার এখানে। তো যাই হোক, আমরা প্রথমে গাইডের কাছে গিয়ে আমরা জানলাম ইঞ্জিন কাকে বলে। সো এখন আমরা ইঞ্জিনটাকে চেক করবো। ইঞ্জিনকে চেক করতে হলে প্রথমে কি চেক করবো? রেডিয়েটরের পানি চেক করবো। এইটা হচ্ছে রেডিয়েটর বা ইঞ্জিন কুলেন্ট রিজার্ভার। এই ইঞ্জিন কুলেন্ট রিজার্ভার একটা সময় এই পদ্ধতিগুলো ছিল না। সাধারণ পদ্ধতি ছিল রেডিয়েটরে ম্যানুয়ালি পানি ঢালা হইতো এবং পানি এখান থেকে রিজার্ভ ট্যাঙ্ক আছে, এই রিজার্ভ ট্যাঙ্কে পানি রিজার্ভ থাকতো। এখান থেকে এটাও রিজার্ভ ট্যাঙ্ক, এটা হচ্ছে ওয়াইপার রিজার্ভ ট্যাঙ্ক, আর এটা হচ্ছে রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক। সো এখান থেকে এই সামনের এই অংশটার মধ্যে এখানে রেডিয়েটর সেট আপ থাকে, রেডিয়েটর পিছনে এসি কন্ডেন্সার সেট আপ থাকে। হ্যাঁ, এই হলো অ্যাসেম্বলটা পুরোটা। তো আমরা অ্যাকচুয়ালি পানিটা এই ক্যাপটা উঠাবো। এইটার নাম হচ্ছে রেডিয়েটর ভালভ প্রেসার ক্যাপ। এই প্রেসার ক্যাপ খুলে আমরা পানি ঢালবো, এখানে পানি দিয়ে দিব যদি শর্টেজ থাকে, কম থাকে, না থাকলে প্রয়োজন নেই, জাস্ট দেখে নিলাম, চেক হয়ে গেল। এখানকার মেকানিজমটা এরকম, এই পানিটা মূলত ইঞ্জিনের কুলিং সিস্টেমকে মেনটেন করে। অর্থাৎ গাড়ির ভিতরে যে তাপ শক্তির কথা আমরা বলছি, সেই তাপ শক্তি রাসায়নিক শক্তিতে যখন পরিণত হয় তখন গাড়ি চলে। সো এই তাপ শক্তির কথা যেহেতু আমরা বলছি, তাহলে ইঞ্জিনের ভিতরে কি হয়? অনেক অগ্নি প্রজ্বলিত হয়। ইঞ্জিন মূলত দুই প্রকার, একটা হচ্ছে আইসি ইঞ্জিন আর একটা হচ্ছে ইসি ইঞ্জিন। আইসি মানে হচ্ছে ইন্টারনাল কম্বাসন আর ইসি মানে হচ্ছে এক্সটার্নাল কম্বাসন। আইসি অর্থাৎ অন্তর্দহন ইঞ্জিন, যেগুলো গাড়ির ভিতরে ইঞ্জিনের ভিতরে অগ্নি প্রজ্বলিত হয় এবং এই অগ্নির প্রজ্বলনটাই হলো তাপশক্তি, যা জ্বালানিতে তৈরি করে, গ্যাস, অকটেন, ডিজেল এরা তৈরি করে। সো এখানে এই অন্তর্দহনের বিষয়টা যেহেতু আছে, সেহেতু এখানে অনেক তাপ হচ্ছে এবং এই তাপটাকে যদি আমরা নিয়ন্ত্রণ না করি, ঠান্ডা না করি, তাহলে গাড়িতে আগুন লেগে যাবে, গাড়ি কন্ট্রোলে থাকবে। জাস্ট এই কারণেই এখানে পানি দেওয়া এবং এখানে ঠান্ডা ফ্যানের ব্যবস্থা করা এবং এই ইঞ্জিনটাকে ঠান্ডা রাখা। যখন এটা ছাড়া কিন্তু সম্ভব, পানি ছাড়া কিন্তু গাড়ি চলবেই না, লাগবেই। প্লাস এয়ার লাগবে, এই যে এয়ার ফিল্টার, এয়ার লাগবে। এটা হলো হিট প্রোটেক্ট করে সে এবং বিশুদ্ধ বাতাস সরবরাহ করে ইঞ্জিনের ভিতরে। সো এখানে রেডিয়েটর থেকে যে রিজার্ভ ট্যাঙ্ক গেছে, এই রিজার্ভ ট্যাঙ্কও আমরা চেক করে দেখতে পারি, অথবা রেডিয়েটরের প্রেশার ক্যাপগুলো আমরা চেক করে দেখতে পারি। এখানে যখন চেক করলাম, লাগলে পানি দিব, না লাগলে দিব না, কিন্তু আমরা জাস্ট দেখে নিলাম যে ওকে আছে কি না, শেষ। নেক্সট এখান থেকে আমরা চলে যাব ইঞ্জিন অয়েল চেক করবো। আগে পানি চেক করলাম, দেন আমরা ইঞ্জিন অয়েল চেক করবো। ইঞ্জিন অয়েলের ব্যাপারটা কি? এই যে এরকম, ইঞ্জিন অয়েল চেক করবো যেটা দিয়ে আমরা, সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে ডিপ স্টিক। এই ডিপ স্টিক
ইঞ্জিন অয়েল পরিমাপক যন্ত্র। এখন বর্তমানে যারা বিআরটিএতে পরীক্ষা দিতে যাবেন, হয়তো তারা কোনো হেল্প সাপোর্ট পাবেন না, বা কোনো ব্রোকার বা কেউ আপনাকে সাপোর্ট করবে, হেল্প করবে, একটু সহযোগিতা করবে বা কোঅপারেট করবে, এরকম কেউ এখন নাই। সো আপনার যদি এখন কেউ পরীক্ষা দেন, তাহলে সম্পূর্ণ আপনার রেসপন্সিবিলিটিতে পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে যদি ওরাল টেস্টে আপনি কোনো একটা অ্যান্সার ভুল করেন, আপনি ফেল। রিটেন টেস্টে কোনো একটা ভুল করেন, আপনি ফেল। প্র্যাকটিক্যাল টেস্টে কোনো ভুল করেন, আপনি ফেল। অর্থাৎ আগে এই কাজগুলো, এই সাকসেসগুলো, এই পাসগুলো টাকার বিনিময়ে করা হতো। পারুক বা না পারুক পাস, জানুক বা না জানুক পাস। কিন্তু এখন এই জিনিসটা হচ্ছে না। যদিও কেউ কেউ দাবি করছে যে বিআরটি এর এই ডিটিসিবির পরীক্ষায়, ডিসিটিভির পরীক্ষায় অটো পাস দিয়ে দেওয়া হোক। আসলে লেখাপড়ার ক্ষেত্রে হয়তো বা অটো পাস দেওয়া যেতে পারে, কিন্তু এই যানবাহনের ক্ষেত্রে অটো পাস দেওয়া আর মানুষ মেরে ফেলানোর অনুমতি দেওয়া একই কথা। কাউকে অবাধে নির্দ্বিধায় কৈফিয়ত ছাড়া মানুষ মেরে ফেলার অনুমোদন দেওয়া আর ড্রাইভিং লাইসেন্স পাস করে দেওয়া একই কথা। সো এটা হয় না, এটা কখনোই দেওয়া যাবে না। অটো পাস কোনোদিনই এটাতে পসিবল না। লেখাপড়ার ক্ষেত্রে হয়তো এটা হইতে পারে, এক সাবজেক্ট একটু কম জানে বা সে চাকরি করলো না, বিজনেস করে খাবে, সে অটো পাস নিতে পারে। বাট এই ভেহিকেল লাইনের ক্ষেত্রে এটা সম্ভব না। যদি পসিবল হয় বললেন রিটেনে কি এক্সামগুলো, এটাই বলতেছি। রিটেনের এক্সামগুলো যেমন আসবে, ইঞ্জিন কাকে বলে, ইঞ্জিন কত প্রকার, ট্রাফিক কন্ট্রোল ডিভাইস কি কি দ্বারা আমরা সড়ককে নিয়ন্ত্রণ করি, আর এগুলো গ্রুপেও আমরা দিয়েও দিব। আবার ওইখানে এটার অ্যান্সারও ও লিখে দিবে, প্রশ্নগুলোও লিখে দিবে, উত্তরগুলোও লিখে দিবে। আমার কথা হচ্ছে উত্তরগুলো, প্রশ্নগুলো আপনারা মুখস্থ করলে হবে না, এটা আপনাকে বুঝতে হবে। মুখস্থ যদি করেন, মুখস্থ বিদ্যা সীমাবদ্ধ, কত রকম সমস্যা হতে পারে আদৌ জানি না। সো যদি জিনিসগুলো বুঝি, তাহলে নতুন নতুন সমস্যাকেও ফেস করতে পারবো। আর যদি না বুঝে মুখস্থ করি, তাহলে মুখস্থ পর্যন্ত থেকে যাব, নতুন সমস্যাগুলো সম্পর্কে আমরা অবগত হইতে পারবো না, কোনো ব্যবস্থাও নিতে পারবো না। যাই হোক, তো এই যন্ত্রটার নাম হচ্ছে ডিপ স্টিক। প্রশ্নটা আসবে এরকম, ইঞ্জিন অয়েল পরিমাপক যন্ত্রের নাম কি? সেম এরকমই প্রশ্নটা আসবে। আপনাকে শুধু লিখতে হবে বা বলতে হবে এটার নাম ডিপ স্টিক। ইঞ্জিন অয়েল কোন পর্যন্ত থাকে বা কতটুকু নিরাপদ, এটা হলো ম্যাক্সিমাম লেভেলের যে পয়েন্ট আছে ডিপ স্টিকের গায়ে, সেই পর্যন্ত ইঞ্জিন অয়েল থাকে। এখন ম্যাক্সিমাম লেভেল এখানে আমরা দেখাচ্ছি, এ হচ্ছে ম্যাক্সিমাম লেভেল। এখানে যদি আমার এটা দেখানোর ব্যবস্থা না থাকতো, আমি গাড়ির থেকে আপনাদেরকে নিয়ে দেখাই, তা নাহলে আপনি জিনিসটা বুঝতে পারতেন না। তো এখানে এটা হচ্ছে সবগুলাই, এটা ম্যাক্সিমাম লেভেল, এটা মিনিমাম লেভেল, এটা ম্যাক্সিমাম লেভেল, এটা মিনিমাম লেভেল, এটা ম্যাক্সিমাম লেভেল, এটা ম্যাক্সিমাম লেভেল, এটা মিনিমাম লেভেল। অর্থাৎ এই লেভেলের উপরে থাকা যাবে না, এই লেভেলের নিচে থাকা যাবে না। উপরে থাকলেও ক্ষতি হতে পারে, নিচে থাকলেও ক্ষতি হতে পারে। এখানে আমার চেকের বিষয় দুইটা, লেভেল ঠিক আছে কিনা, অয়েল ঠিক আছে কিনা। কয়টা বিষয়? দুইটা বিষয়। এক হলো কি, অয়েলটা ঠিক আছে কিনা, নোংরা ময়লা ডার্টি হয়ে গেছে কিনা। আরেকটা হচ্ছে লেভেলটা কম হয়ে গেছে কিনা বা বেশি হয়ে গেছে কিনা। যদি বেশি হয়ে থাকে, আপনার করণীয় কিছু নাই, এক্সপার্ট লাগবে, মেকানিক্স লাগবে। কম হয়ে থাকলে আপনার করণীয় আছে, আপনি পরিমাণ মতো বা একটু একটু করে ঢেলে ঢেলে আপনি মাপটা নিতে পারেন। বাট গাড়ি যখন একবার স্টার্ট হয়ে যাবে, আপনি এইটার আর সঠিক অ্যাকুরেট মেজারমেন্ট পাবেন না। স্টার্ট হয়ে গেলে কি হবে, জিনিসটা ছড়িয়ে যাবে, চারদিকে ছড়িয়ে যাবে, ইঞ্জিনের বিভিন্ন জায়গায় জিনিসটা ছড়িয়ে যাবে। তখন আপনি এটার আর কোনো মাপ পাবেন না। তখন ডিপ স্টিক উঠেলে দেখবেন কিছুই নাই, কোনো লেভেলও নাই, নোংরা ময়লা কিছুই বুঝতে পারবেন না। জাস্ট এই জন্যই গাড়িটাকে স্টার্ট দেওয়ার পূর্বে আমরা এই চেকগুলো করব। অনুরূপ পানিও যখন স্টার্ট হয়ে যাবে, তখন পানির সঠিক মাপ আমরা পাবো না। ইঞ্জিন অয়েলের ক্ষেত্রেও তাই। তবে
স্টার্ট দেওয়ার পরে ব্রেক অয়েল চেক করা যায়, পরে চেক করা যায়, পাওয়ার অয়েল পরে চেক করা যায়। কিন্তু যেহেতু ওয়াটার লেভেল চেক করব, ইঞ্জিন অয়েলের লেভেল চেক করব, সেই সাথে আমরা ব্রেক অয়েলের লেভেলটাও চেক করে ফেলবো। আর ব্রেক অয়েল বলতে যেটা বোঝাচ্ছে, স্লাইডটা চেঞ্জ করো, ব্রেক অয়েল বলতে যেটা বোঝাচ্ছে এটা কিন্তু হচ্ছে অয়েল। আমি ইতিপূর্বের ক্লাসে যারা ছিল তাদেরকে বলছিলাম অয়েল, ফুয়েল, এয়ার, ফ্লুইড, ওয়াটার, এই পাঁচটা জিনিস বা পাঁচটা পদার্থ গাড়ির জন্য অপরিহার্য। কি কি? ওয়াটার, এয়ার, অয়েল, ফ্লুইড অ্যান্ড ফুয়েল। কটা জিনিস? পাঁচটা পদার্থ। আমার সাথে সাথে বলেন সবাই। রাইট, ওয়াটার, এয়ার, অয়েল, ফুয়েল, ফ্লুইড, পাঁচটা জিনিস। এরা কিন্তু সবাই কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস, আলাদা আলাদা জিনিস। ওয়াটার আলাদা জিনিস, অয়েল আলাদা জিনিস, এরকম সবগুলো আলাদা আলাদা। তো ওয়াটারের কাজ কি ছিল? ইঞ্জিনকে ঠান্ডা করা, তাই না? ইঞ্জিনকে ঠান্ডা করা। অয়েলের কাজ হচ্ছে পিচ্ছিল তৈরি করে, পিচ্ছিলতা, ইঞ্জিনের ভিতরে যন্ত্রাংশ চলমানে ঘূর্ণায়মান যন্ত্রাংশের পিচ্ছিলতা তৈরি করে, ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে এবং তাপও রোধ করে। এই যে ইঞ্জিন অয়েলটা হচ্ছে মূলত এদের এই ঘোড়া, এদের ওঠানামা, এই সবগুলো কাজে পিচ্ছিলতা তৈরি করে, কোনো রকম কোনো আড়ষ্টতা বা কোনো সংকোচ রাখে না। পিস্টনের যে মুভমেন্টটা, এই মুভমেন্টগুলোকে গতিশীল করে এবং বাধাহীন করে, সেই সাথে পিচ্ছিল করে। এরপরে এটা যে ওঠানামা করতেছে, এগুলো ঘর্ষণ হচ্ছে, সেই ঘর্ষণজনিত যে ক্ষয় হয়, লোহা, স্টিল, এগুলো ক্ষয় হয় আমরা জানি। তো সেই ঘর্ষণজনিত ক্ষয়ও রোধ করে এবং সে কিছুটা তাপও রোধ করে। যেহেতু ভেজা থাকে, তো তাপটা যখন এখানে ক্রিয়েট হয়, তো সেই তাপটারও কিছুটা তারা কমায়। কিসে এটা? কার কাজ এটা? অয়েলের কাজ, রাইট। সো এখানে অয়েলের লেভেল অ্যান্ড অয়েলের ক্লিন, এই দুটো জিনিস আমাকে নিশ্চিত করতে হবে, যেন অয়েল ময়লা হয়ে গেলে আমি এটাকে রান করলে আমার ইঞ্জিনের ক্ষতি হতে পারে, এরকম ব্যাপারটা। সো এখানে ইঞ্জিন অয়েলটা যদি বেশি ময়লা হয়ে যায়, কখন ময়লা হয়ে যেতে পারে? একটা লাইট ভেহিকেল, হালকা যানবাহন, তো আমরা মূলত প্রশিক্ষণ নিচ্ছি লাইট ভেহিকেলের উপরে। মিডিয়াম ভেহিকেল, লাইট ভেহিকেল হলো মিডিয়াম ভেহিকেলের প্রশিক্ষণ, মিডিয়াম ভেহিকেল হলো হেভি ভেহিকেলের প্রশিক্ষণ। তার মানে হচ্ছে যিনি লাইট ভেহিকেল সম্পর্কে জানবেন, তিনি মিডিয়াম ভেহিকেল বিষয়ে জানতে পারবেন। বাট লাইট ভেহিকেল সম্পর্কে যিনি জানেন না, তাকে মিডিয়াম ভেহিকেল সম্পর্কে এক্সপ্লেন করলেও তিনি কিছু বুঝতে পারবেন। সেম হেভি ভেহিকেল, যিনি মিডিয়াম ভেহিকেল অপারেট না করছেন বা মিডিয়াম ভেহিকেল সম্পর্কে জানেন না, তিনি হেভি ভেহিকেল সম্পর্কে বললেও বুঝতে পারবেন। সো এখানে এরকমই হচ্ছে সেগমেন্টগুলো, স্টেপ বাই স্টেপ। সো হালকা গাড়ি যারা চালাবেন বা যারা লাইট ভেহিকেল সম্পর্কে যাদের প্রশিক্ষণ আমরা নিচ্ছি, তো লাইট ভেহিকেল সিস্টেমের মধ্যে হচ্ছে একটা গাড়ি কমপক্ষে 3 থেকে 3.5 কিলোমিটার চলার পরেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলবে। কত কিলোমিটার? 3 থেকে 3.5 কিলোমিটারের মধ্যে, অথবা 3 মাস থেকে 3.5 মাসের মধ্যে। এই 3 মাস বা 3.5 মাসের মধ্যে যদি গাড়ি 1 কিলোমিটারও না চলে, তবুও ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, অথবা 3 থেকে 3.5 কিলোমিটার যদি চলে, চেঞ্জ করতে হবে। এখন কত কিলোমিটার চললো এটা আমরা বুঝবো কিভাবে? রাইট, গাড়ির ভিতরে মিটার আছে, স্পিড মিটার, ট্রিপ মিটার, অডোমিটার। কি কি আছে? অডোমিটার, এই যে মিটারের দৃশ্য, এইটা হচ্ছে অডোমিটার। ওডো শব্দের অর্থ জাপানি শব্দ, ওডো শব্দের অর্থ হচ্ছে মোড, ODO, ওডো। এই শব্দের অর্থ হচ্ছে মোড, এই যে ওডোমিটার, ODO, আমরা অডিও মিটারও বলি, ওডোমিটারও বলি। এটা হচ্ছে ওডো শব্দের অর্থ হচ্ছে সর্বমোট বা মোট। তো এখানে ওডোমিটার হচ্ছে এইটা, যেটা গাড়ির ফ্যাক্টরি মিটার। গাড়ি যখন তৈরি হয়, সেই তৈরি করাকালীন সময়ে যদি আমরা কোনো গাড়ি ইম্পোর্ট করি, সেটা যদি 0 কিলোমিটার হয়, সেই মিটার থেকে আমার কাউন্টিং শুরু করতে হবে। সো সেখান থেকে ধরে 3.5 কিলোমিটার চললে আমি কি চেঞ্জ করব? ইঞ্জিন অয়েল মাস্ট আমাকে চেঞ্জ করতেই হবে। অন্য কোনো কিছু চেঞ্জ করা নাও লাগতে পারে, বাট ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেই হবে। সে
আমি আগেই বলছি যে সে ইঞ্জিনের ভিতরে কাজ করে। ইঞ্জিন অয়েল কোথায় কাজ করে? ইঞ্জিনের ভেতরে কাজ করে। কোন ইঞ্জিনের? অন্তর্দহন ইঞ্জিনের। এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন সম্পর্কে আমি বলি নাই, কারণ এই ইঞ্জিন আমাদের দেশে বা বিশ্বে এখন আর ব্যবহার হয় না। একটা সময় হয়তো আমরা যদি কেউ রেলগাড়ি দেখে থাকি, স্টিম ইঞ্জিন যদি কেউ দেখে থাকি, বাষ্পীয় ইঞ্জিন, তো সেই স্টিম ইঞ্জিনের যে সেট আপ, ওই সেট আপে ইঞ্জিনটা বাইরের থেকে দহন হয়। অর্থাৎ আমরা যদি দেখে কেউ পুরনো লোক থাকে বা এখানে রেল মন্ত্রণালয়ের সামনে একটা আছে, ওটার অ্যাসেম্বলটা সহকারে মেকানিজমটা আপনারা গেলে দেখতে পাবেন, ওটা উন্মুক্ত আছে জনগণের দেখার জন্য। সো এটা বাইরের থেকে কয়লা দেওয়া হতো, বাইরের থেকে কয়লা দিলে কয়লা জ্বলে, এবং এই কয়লার সাথে, কয়লার কেবিনের সাথে বাইরে দুইটা বড় বড় শ্যাফট আছে, যে শ্যাফটগুলো অন্য অন্য হুইলকে ঘোরায়, সেই হুইলগুলো মূল হুইলকে ঘোরায়। এইটা ছিল আপনার বহির্দহন ইঞ্জিনের বিস্তারিত। আমাদের দেশে নাই, তবুও আমরা একটু জেনে রাখলাম, যেহেতু ইঞ্জিনের প্রকারভেদে আমরা এটা পাইলাম, আমরা কি করলাম, এটা জেনে রাখলাম। মূলত আমরা জানলাম ইঞ্জিন দুই প্রকারের হয়, একটা হচ্ছে অন্তর্দহন আর একটা হচ্ছে বহির্দহন বা এক্সটার্নাল কম্বাসন। তো এক্সটার্নাল কম্বাসন যেহেতু নাই, সেহেতু ওই ব্যাপারের আলোচনায় যাবো না, জাস্ট আমরা একটু জেনে রাখলাম। আর ইন্টারনাল কম্বাসন যেটা বলছি, অন্তর্দহন, এই অন্তর্দহন ইঞ্জিনেরও প্রকারভেদ আছে, 3 প্রকার। অন্তর্দহন ইঞ্জিন কত প্রকার? 3 প্রকার। একটা হইলো অকটেন চালিত, একটা হইলো ডিজেল চালিত, আর একটা হইলো গ্যাসোলিন বা ইলেকট্রনিক সিস্টেমে চালিত। কয়টা হইলো? 3টা। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এটা আবার কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ফুয়েল বা অকটেন চালিত, একটা হচ্ছে ডিজেল চালিত, আর একটা হচ্ছে গ্যাসোলিন বা ইলেকট্রনিক উপায়ে চালিত। এই 3 প্রকারের ইঞ্জিন হচ্ছে ইন্টারনাল কম্বাসন। সো এখানে আমরা গাড়িটাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ডিউরেশন কত? 3500 কিলোমিটার অথবা 3 থেকে 3.5 মাস। একটা গাড়ি যদি প্রতিদিন কমপক্ষে 100 কিলোমিটার বা 60-70 কিলোমিটার চলে, যদি একবারে হাউস ডিউটিও করে, তবুও 50-60 কিলোমিটার চলে। সো সেই হিসেবে মাসে 2000 বা 2500 কিলোমিটার কিন্তু একটা গাড়ি চলার কথা। সো সেখানে 100 কিলোমিটার করে যদি চলে, তাহলে কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে, তাই না? বাট 1 কিলোমিটারও যদি না চলে, সেক্ষেত্রে 3 বা 3.5 মাসের মধ্যে আমাকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেবে। আর এই ইঞ্জিন অয়েল যেটা, এটাকে আসলে আমরা বুঝতে পারতেছি জিনিসটা কি। জিনিসটা হচ্ছে মোবিল। আমরা মোবিল বললে ভালো চিনি। জিনিসটা কি? মোবিল। এইটা আমরা মোবিল বললে ভালো চিনি, ইঞ্জিন অয়েল বললে কিন্তু আমরা ভালো চিনি না। কারণ দীর্ঘদিনের কথার প্রেক্ষিতে এটাকে মোবিল বলতে 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 এই ভুল শব্দটা এখন সঠিক শব্দে পরিণত হয়েছে। এখন মোবিল বললে চিনে, ইঞ্জিন অয়েল বললে চিনে না। মোবিল কিন্তু একটা প্রতিষ্ঠানের নাম, এটা কোনো বস্তু বা কোনো জিনিসের নাম না। সো এটা ভুল শব্দ, এই শব্দটা আমরা পরিহার করবো, আমরা সঠিক শব্দটা ব্যবহার করবো। এখন ইঞ্জিন অয়েলের মধ্যেও কিন্তু আমার প্রকারভেদ আছে। একটা হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েল, যেটা হচ্ছে আপনার বেশি পিচ্ছিল, দামও বেশি, পারফরমেন্সও বেশি দিন। বোঝা গেছে? তো এগুলোরও কোয়ালিটি আছে, বিভিন্ন কোয়ালিটির ইঞ্জিন অয়েল আছে। গাড়ি অনুসারে, সিসি অনুসারে, ইঞ্জিন অনুসারে বিভিন্ন ধরনের ইঞ্জিন আছে। ইএফআই ইঞ্জিন আছে, ভালভ ইঞ্জিন আছে, ম্যানুয়াল ইঞ্জিন আছে, ভিভিটিআই ইঞ্জিন আছে, হাইব্রিড ইঞ্জিন আছে, ইলেকট্রনিক ইঞ্জিন আছে, সোলার ইঞ্জিন আছে, ঠিক না? বিভিন্ন ধরনের ইঞ্জিন আছে। ওভারঅল যে কোনো ইঞ্জিনই হোক, ইঞ্জিন অয়েল এটা হচ্ছে সুপার ইঞ্জিন অয়েল, যেটা হচ্ছে জেনারেল 5W30। হেভি গাড়ির জন্য হচ্ছে 4W50। আরও হেভি গাড়ির জন্য, কনভয়ের জন্য 5W80 পর্যন্ত ইঞ্জিন অয়েল আছে। প্লেনের ইঞ্জিন অয়েল 100 ইঞ্জিন অয়েলও আছে। 10W100 এটা হচ্ছে এই এয়ারক্রাফটে যে ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়। এয়ারক্রাফটের ইঞ্জিন হলো টারবাইন ইঞ্জিন, আর আমাদেরগুলো হচ্ছে সাধারণ ইঞ্জিন, এগুলো টারবাইন ইঞ্জিন না। সো এটার কুলিং সিস্টেম ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার মেনটেনিংয়ের উপরে, আর এয়ারক্রাফটের ইঞ্জিন ডিপেন্ড করে এটার অপারেটিংয়ের উপরে, আর আপনার ইঞ্জিন ডিপেন্ড করে আপনার মেনটেনিংয়ের উপরে। আপনার মেনটেনিং যত ভালো ক্লিয়ার হবে, আপনার ইঞ্জিনের ডিউরেশন পারফরমেন্স তত ভালো হবে। সো আমরা
এটাই ব্যবহার করি, বা এর চেয়ে উন্নত মানেরটাও ব্যবহার করতে পারবো, এর চেয়ে নর্মালটাও আছে। তো এখানে ইউজেবল ইঞ্জিন অয়েল ইউজ করা যাবে না, ফ্রেশ ক্লিন অ্যান্ড নিউ অয়েল ইউজ করতে হবে। বাজারে ইউজেবল কিছু ইঞ্জিন অয়েল পাওয়া যায়, যেগুলো বাদ করে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, সেগুলোকে রিফাইন করে আবার ম্যানুয়াল বোতলে বিক্রয় করা হয়। ইনটেক না, সিল থাকে না, লুজ বোতল বা লুজ ইঞ্জিন অয়েল পাওয়া যায়। অনেকে অর্থনৈতিক সচ্ছলতা বা কৃপণ লোক বা কম টাকা খরচ করার জন্য ওগুলো ব্যবহার করে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ইঞ্জিনের জন্য খুবই ক্ষতিকর, আপনার জন্য ক্ষতিকর। ওইতে ইঞ্জিন আমার প্রোটেক্ট হবে না, বরঞ্চ ইঞ্জিন আরও আমাকে অ্যাটাক করতে পারে। ঠিক আছে, এরকম ব্যাপার। সো এখানে আমরা এই অয়েলটা ব্যবহার করব, এবং অয়েল থেকে ঢালতেছি এটা আমরা দেখতেছি, যদিও এটা মেকানিক্যাল এক্সপার্টের কাজ, আমরা দেখে রাখতেছি। এইটা হচ্ছে, এই সেটআপটা হচ্ছে যে ডিপ স্টিক। এই ডিপ স্টিকটা তুললেই এখানে আমরা লেভেল অ্যান্ড ইঞ্জিন অয়েলের যেটা কোয়ালিটি আছে এটা আমরা এখান থেকে চেক করে নিতে পারবো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এ ব্যাপারে কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নেক্সট হচ্ছে আমরা এবার যাচ্ছি ফ্লুইডে। তো ফ্লুইডের ফার্স্ট হলো আমরা ব্রেক ফ্লুইড চেক করবো। হ্যাঁ, নর্মাল গাড়িতে ইউজ করতে পারবো, মানে লাইট ভেহিকেল যতগুলো আছে আমাদের, লাইট ভেহিকেল যা যা আছে আমরা হয়তো জানি। লাইট ভেহিকেল কাকে বলে আমরা জানি কেউ? লাইট ভেহিকেল হচ্ছে 2770 কেজি ওজনের ভেহিকেল হচ্ছে লাইট ভেহিকেল। কত কেজি? 2770 কেজি পর্যন্ত হালকা যানবাহন। সিসির সাথেও রিলেটেড আছে, 1300 সিসি 1500 সিসি পর্যন্ত লাইট ভেহিকেল, 1800 সিসি পর্যন্ত হয়। কত সিসি? 1800 সিসি পর্যন্ত হয় হালকা যানবাহন, 1800 সিসি পর্যন্ত হয়। আর ভারী যানবাহন, হালকা যানবাহনের পরে হচ্ছে মাধ্যম যানবাহন। তো মাধ্যম যানবাহন হচ্ছে 2770 কেজি থেকে শুরু করে 5900 কেজি পর্যন্ত। কত কেজি পর্যন্ত? 5900 কেজি পর্যন্ত হচ্ছে মাধ্যম মানের যানবাহন। কোন মানের? মিডিয়াম ভেহিকেল, মাধ্যম মানের যানবাহন। এবার হচ্ছে 5900 কেজির উপরে যেটা হবে সেটা হচ্ছে ভারী যানবাহন। সেটা আনলিমিটেড ওয়েট হতে পারে, অনেক ওয়েট হতে পারে। সো 5000 আপনি ধরে নেন, 5000 না ইয়ে করলেন, 5900 যেহেতু আপনি 6000 ধরেন। 6000 কেজির উপরে যেগুলো আছে যানবাহন সেগুলো কি যানবাহন? ভারী যানবাহন। 6000 কেজি থেকে 3000 কেজি পর্যন্ত এগুলো কোন যানবাহন? মাধ্যম যানবাহন। 1 কেজি বা 10 কেজি থেকে শুরু করে 2800 কেজি পর্যন্ত হচ্ছে হালকা যানবাহন। সেটা যে কোনোটাই হতে পারে। তো একটা মোটরসাইকেলের ওজন কত? এখানে মোটরসাইকেল কেউ চালান? বাইক চালান কেউ? বাইক কেউ চালান না এখানে? আপনি চালান, আপনার বাইকের ওজন কত? 145। তো এটা 127 কেজি থেকে শুরু। হালকা যানবাহন কত থেকে শুরু হয়? 127 কেজি থেকে শুরু করে স্ট্যান্ডার্ড ওয়েট হইল 135 থেকে 36। স্ট্যান্ডার্ড ওয়েট 145 তো কখনোই হবে না, এটার মধ্যে আউট অ্যাক্সেসরিজ, এক্সট্রা অ্যাক্সেসরিজ আছে কিছু। এই এক্সট্রা অ্যাক্সেসরিজের কারণে 5-10 কেজি ওজন বেশি হয়। স্ট্যান্ডার্ড ওয়েট হচ্ছে 135 বা 136 কেজি। ঠিক আছে, আপনি ব্লু বুকে দেখছেন ওয়েটটা? ব্লু বুকে দেখেন ওয়েটটা। আর এমনি যদি ওয়েট 145 কেজি হয়, ওই কিছু বাম্পার আছে, সামনে 2টা, পিছনে 2টা বাম্পার আছে, এগুলো আপনার 8-10 কেজি হবে। তো এই মিলে আপনারটা 145 কেজি, বা গাড়ি বেঁধে আরও একটু বেশিও হতে পারে। যেমন আপনার ওই যে এফজেড যেটা, এটার ওজনটা একটু বেশি আছে, তারপরে জিক্সারের ওজনটাও একটু বেশি আছে, এরকম আর কি, ওই অ্যাক্সেসরিজগুলোর কারণে। কিন্তু এখানে আবার সাসপেনশনের যে ওয়েট আছে এটাও কম না। যেগুলো গাড়িতে ডাবল সাসপেনশন আছে এগুলোর ওয়েট একটু বেশি হবে, যেগুলোতে সিঙ্গেল সাসপেনশন আছে এগুলোর ওয়েট একটু কম হবে। তো যাই হোক, আমরা হালকা যানবাহনের মাত্রা পাইলাম। তো এই ধরনেরই মোটরসাইকেল থেকে শুরু করে যা আছে সবগুলোতে আমরা ওই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে পারবো। মোটরসাইকেলগুলো আরও কমও আছে, 20 আছে, 4W20। এই হলো মোটরসাইকেলের জন্য পারফেক্ট ইঞ্জিন অয়েল। আর হেভি ভেহিকেল, মিডিয়াম ভেহিকেলের জন্য 50। ঠিক আছে, এরকম। আর এই যে এটা হচ্ছে আপনার, এটা কিন্তু অয়েলের মতো দেখতে, কিন্তু এটা অয়েল না, এটা হচ্ছে ফ্লুইড। আমি অয়েলের কাজ বলে গেছিলাম, পানির কাজও বলে গেছি। এখন ফ্লুইডের কাজটা হচ্ছে প্রেশার তৈরি করা, চাপ তৈরি করা। ফ্লুইডের কাজটা কি? চাপ তৈরি করা। কোন চাপ? আপনি যে শক্তিটা এখানে প্রয়োগ করবেন সেই শক্তিটার
অনেক অংশ সে নিয়ে নেবে। যেমন আমাদের ব্রেক করতে হলে গাড়িতে সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় ব্রেক, সবচেয়ে বেশি। আমরা জানি চলার শক্তি বেশি না থামার শক্তি বেশি লাগবে, রাইট? সো চলতে গেলে একবার চাপ দিয়ে দিলাম, চলতে থাকলো, কিন্তু এটাকে বারবার থামাইতে হয়, স্লো করতে হয়, তাই না? একবারে থামিয়ে ফেলতে হয়। তাই সবচেয়ে বেশি ব্যবহার হয় কি? ব্রেক। আরেকটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হলো স্টিয়ারিং। এই দুটো জিনিস গাড়িতে সবচেয়ে বেশি ব্যবহার হয়। অ্যাক্সেলারেটর ব্যবহার হয় কম, কারণ গতি একটু দিয়ে ছেড়ে দিলেই, আমাদের দেশে গতি তো খুব যে একটা মানে ওভার লিমিট করা যায় তা তো হয় না। একটু পরপরই মোড় আছে, রাস্তা আছে, বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, কিছুক্ষণ পরপরই ব্রেক করতে হয়। তো সবচেয়ে বেশি ডিউটি পড়ে ব্রেকের উপরে, এর পারফরমেন্সের উপরে আপনি সেফ, আপনি নিরাপদ। ও যদি একটু মিস্টেক করে তাহলে বিরাট বড় থেকে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে ব্রেক ফ্লুইড রিজার্ভার ক্যান। আপনি এই ক্যানের উপরে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম লেভেল দেওয়া আছে, ওই লেভেলটা যেন আমরা মেনটেন করতে পারি। এই হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, এখানে চিহ্ন দেওয়া আছে, একবারে ক্যানের গায়ে খোদাই করে লেখা আছে ম্যাক্সিমাম লেভেল অ্যান্ড মিনিমাম লেভেল। তো মিনিমাম লেভেলের নিচে যাওয়া যাবে না, ম্যাক্সিমাম লেভেলের উপরে যাওয়া যাবে না। এই জায়গাটুকু ফাঁকা রাখা হয়েছে মূলত এই ফ্লুইডটা চাপটাকে যেন সে আপ ডাউন করলে একটু সে যেন স্পেস পায়, যেন ফ্লেক্সিবল জায়গাটা যেন সে পায়, এই জন্য এই জায়গাটুকু খালি রাখা হয়েছে। বাট এটুকু যদি ভরে ফেলা হয় তাহলে এটা বাস্ট হয়ে যাবে এবং এই পাইপগুলো বেড়ে যেতে পারে এবং গাড়ি ব্রেক হবে। এই জন্য এই লেভেলটা মেনটেন করতে হবে। স্পেশালি আর একটা কথা আমি বলে দিই, যারা হাইব্রিড গাড়ি যদি কারো থাকে বা কেউ ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে যদি এই ফ্লুইডের ক্যান ফুল হয়ে যায় তাহলে হাইব্রিড ব্রেক কি হলো, কিছু একটা পড়ছে বলে বাচ্চাটা চোখে উঠছে, হতে পারে ওই যে মোটরসাইকেলের মনে হয় বাস্ট হয়েছে। যাই হোক, ফ্লুইডের কাজটা হচ্ছে চাপ তৈরি করা। যেমন ব্রেকে আমি একটা গাড়ি থামাতে গেলে যদি 2000 কেজি ওয়েটের প্রয়োজন হয়, আমি কিন্তু ব্রেকে 2000 কেজি কিন্তু ওয়েট আমি দিতে পারবো না। সো আমি কিন্তু পা দিয়ে 100 গ্রামের একটা ওয়েট দেব, বাকি 1990 কেজি ওয়েট ও নিয়ে নেবে। ফ্লুইডে এই চাপটা তৈরি করবে, আপনার সম্পূর্ণ শক্তির 75% শক্তি ফ্লুইডে নিয়ে নেয়, সেই তৈরি করে ওখানে, যার ধরুন আপনার শক্তি এতটা লাগে না, আপনি জাস্ট টাচ করলে গাড়ি থেমে যাবে, জাস্ট টাচ করলে গাড়ি থেমে যাবে। কথাটা কি বুঝতে পারতেছেন এবার আমার? তাহলে ফ্লুইডের কাজ কি পাইলাম আমরা? চাপ তৈরি করা। সো তাহলে এটা অয়েল না, আমরা বলতেছি, অনেকে বলে ব্রেক অয়েল, কিন্তু আসলে এটা অয়েল না, এটা কি লেখা আছে? ব্রেক ফ্লুইড, FLUID। এখানে আমরা নতুন করে বা এই জেনারেশনে, ডিজিটাল জেনারেশনে যারা আমরা এগুলো শিখতেছি, আমরা এগুলো পার্টসের বা এই জিনিসপত্রগুলোর সঠিক শব্দ, সঠিক ব্যবহারগুলো আমরা জানবো। যারা এতদিন থেকে চালায় আসতেছে, প্রাচীনকাল থেকে এ পর্যন্ত আমাদের সড়ককে, আমাদের জীবনযাপন ব্যবস্থাকে চলমান রেখে আসছে, তাদের ভুল ত্রুটিগুলো আমরা না ধরে আমরা সঠিকটা জানার বা শেখার চেষ্টা করব। তাহলে এটা কি হবে? একটা রিফর্ম হলো। পূর্বে হয়তো শেখানোর ব্যবস্থা ছিল না, একটা যে কোনো নাম ধরে তারা তার কাজ চালায় নিয়েছে। কিন্তু এখন আমরা আর ভুল শব্দগুলো গ্রহণ করব না, বা ভুল শব্দগুলোকে আমরা অনুকরণ করবো না। যেটা সঠিক যা আছে, হাতকে হাতই বলতে হবে, এটাকে পা বলা যাবে না। ঠিক ওরকমই ব্যাপার এখানে। fluid.4, fluid.3 আছে, fluid.6 আছে, বিভিন্ন ধরনের ফ্লুইড আছে যানবাহন অনুসারে। তো এটা ছিল ফ্লুইড। কি ফ্লুইড? এটা ব্রেক ফ্লুইড। এবার আমরা দেখব পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। এই ফ্লুইডের যে ক্যান, এই ক্যানগুলো গাড়িতে কিন্তু সবসময় রাখতেই হয়, স্টকে রাখতে হয়। কখন প্রয়োজন হয় বলা যায় না, এই জন্য ব্রেক ফ্লুইড আর ATF এই দুটো জিনিস গাড়িতে সবসময় রাখাটা ভালো। তো এখানে এই ফ্লুইডটা হচ্ছে পাওয়ার ফ্লুইড। আগেটা কি ছিল? ব্রেক ফ্লুইড। আর এটা হচ্ছে কি? পাওয়ার ফ্লুইড। পাওয়ার ফ্লুইডের কাজ হচ্ছে আপনার স্টিয়ারিংটা, গাড়িটাকে যে আপনি ঘোরাবেন, 3000 কেজি ওজনের গাড়িটা, এটাকে যে আপনি ঘোরাবেন, এটা যদি ফ্লুইড ব্যবস্থাপনা না থাকে তাহলে আপনি গাড়িটাকে সহজে
ঘোরাতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন, শরীর ব্যথা হয়ে যাবে। এটাকে ডানেভাবে মুভ করতে কী হবে, আপনার শরীর ব্যথা হয়ে যাবে। তো যখন ফ্লুইডটা ব্যবহার করা হচ্ছে, আমি আগেই বলছি যে ফ্লুইড 75% শক্তি সে উৎপাদন করে, আপনার শক্তিকে সেভ করে, আপনার শক্তিকে বাঁচায়, যেন আপনার মধ্যে ক্লান্তি টায়ার্ডনেস কম আসে, আপনার কনসেন্ট্রেশনটা যেন শক্তির দিকে না যেয়ে গাড়ির নিরাপদ চলমান অবস্থার দিকে যায়। এই জন্যই ফ্লুইডের ব্যবহার এবং আধুনিকীকরণও করা হচ্ছে এখানে। সো এখানে এটারও ঠিক সেম একই জিনিস, ফ্লুইডটা এখানে গিয়ে এই দেখেন স্টিয়ারিংয়ের ভিতরে, পাওয়ার স্টিয়ারিংয়ের এই বক্সটার ভিতরে গিয়ে ফ্লুইড তার কাজ করে, শক্তি তৈরি করে, এবং এই শক্তি আপনাকে গাড়ি চালানোয় আরও সহজ থেকে সহজ মানসিকতা তৈরি করে। আপনি বুঝতেই পারেন না, এক আঙুল দিয়ে আপনি এটা ঘোরাতে পারেন, কিন্তু একটা সময় দেখা গেছিল কি যে 2 হাত দিয়ে এটাকে ঘোরানো যেত না, শরীর ব্যথা হয়ে যেত, বা টাইমিংটাও অনেক বেশি লাগতো। এখন টাইমিংটাও অনেক কম লাগতেছে। আগে 10-20 বছর আগে আমরা দেখতাম একটা গাড়ি রাস্তায় ঘোরাতে গেলে 5-7 মিনিট 10 মিনিট লেগে যেত, তাই না? এখন একটা গাড়ি কিন্তু 30 সেকেন্ডের মধ্যে ঘুরিয়ে ফেলা সম্ভব। তার জন্য এই পাওয়ার ফ্লুইডের জন্য। তো এখানে পাওয়ার ফ্লুইড হলো সেম, এটার একটা ক্যান আছে এবং সেই ক্যানের মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম লেভেল আছে, ওই লেভেলটা এখানেও আপনাকে ফলো করতে হবে। সো এই ছিল আপনার মোটামুটি অবস্থা ফ্লুইডের। অয়েলের পরে আসলো ফ্লুইড। তো ফ্লুইডের দুইটা ব্যবহার আমরা পাইলাম, একটা ছিল ব্রেকে আর একটা ছিল স্টিয়ারিংয়ে। এখন এই ফ্লুইডের ব্যবহার আরও একটা আছে, সেটা হচ্ছে গিয়ার শিফটিংয়ের ক্ষেত্রে। কারণ গিয়ার শিফটিং অর্থাৎ স্পিডের একটা লিমিটেশন গ্রেড রাখা হয়েছে। ফার্স্ট গিয়ার 20 কিলো, সেকেন্ড গিয়ার 40 কিলো, থার্ড গিয়ার 60 কিলো, এরকম একটা গিয়ার পার গিয়ারে একটা স্পিডের একটা লিমিটেশন বা স্টেপ করা হয়েছে। স্টেপ বাই স্টেপ আপনার স্পিডটা এক্সটেন্ড হবে। সো এখানে একবারে যদি স্পিডটা বেড়ে যায় তাহলে কিন্তু আপনি এটা আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে। সো এই জন্যই গিয়ার শিফটিং সিস্টেম করা হয়েছে। সেটা আপনারা অবশ্যই অটো গিয়ার চালাচ্ছেন, অটো গিয়ারেরও চালালেও এটা কিন্তু অ্যাট এ টাইম স্পিড উঠবে না, সেও স্টেপ বাই স্টেপ স্পিড উঠবে। আপনি অ্যাক্সেলেরেটর প্রেস করলেই কিন্তু একবারে স্পিড এক্সটেন্ড হবে না, একবারে গতি বেড়ে যাবে না, আপনি যতই চাপ দেন, বাট সে কিন্তু মেকানিজমের ভিতর থেকে স্টেপ বাই স্টেপই স্পিডটাকে ক্রিয়েট করবে। এই জন্য এখানেও আমরা এই ফ্লুইডের ব্যবহার এখানেও আছে, যেন আপনি গিয়ার শিফটিংটা ইজিলি, সুইফটলি এবং সহজ, শক্তি কম ব্যবহার করে করতে পারেন। তো এখানেও আমরা ব্যবহার করতেছি যেটা, এটাকে আগে বলা হয়তো গিয়ার অয়েল, বা একটা সময় ছিল চালকেরা কি বলতো, গিয়ার অয়েল বলতো। এইটার মূলত নাম হচ্ছে ATF, অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড। এটা হচ্ছে মূলত এই ফ্লুইডটাকে ইজিলি ট্রান্সমিশন করার জন্যই এই ফ্লুইডটাকে আমরা ব্যবহার করে থাকি। এখানে একটা ছোট্ট একটা ব্যাপার থাকে যে ট্রান্সমিশন হচ্ছে কত প্রকার, 2 প্রকার। ট্রান্সমিশন মানে কি, ট্রান্সমিশন মানে কি অর্থাৎ আপনার কাছ থেকে শুরু করে চাকা পর্যন্ত গতি স্থানান্তর হয়, এটাকেই ট্রান্সমিশন। সো এখানে 20 কিলোমিটার স্পিড থেকে 40 কিলোমিটার স্পিডে যাচ্ছে, এটা কি হচ্ছে, গতিটা ট্রান্সমিশন হচ্ছে, এক গতি থেকে আর এক গতিতে রূপান্তর হচ্ছে, স্থানান্তর হচ্ছে। সো এখানে আপনাকে এই ATF এর ব্যবহার বাঞ্ছনীয় করতেই হবে। তো ATF ছিল কি, অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড। তাহলে আমরা কয় রকমের ফ্লুইড পাইলাম, কয় জায়গায়, ব্রেকে পাইলাম, স্টিয়ারিংয়ে পাইলাম এবং গিয়ারে পাইলাম। কয় জায়গায় পাইছি, ফ্লুইডের ব্যবহার 3 জায়গায় পেয়েছি। কোথায় কোথায়, ফার্স্ট ছিল কোথায়, ব্রেকে। কেন ব্রেকে ফ্লুইডের ব্যবহার করা হয়েছে, যেন আপনার শক্তি অনেক কম লাগে, আপনি শক্তির দিকে আপনার মনোযোগ না গিয়ে যেন গাড়ির চলমান অবস্থার দিকে আপনার মনোযোগ অব্যাহত থাকে। এই জন্যই কিন্তু এখানে আপনি ওই ফ্লুইডের ব্যবহারটাকে করছেন। সো এখানে ছিল 3টা জায়গায় আপনার ব্যবহার, ফ্লুইডের ব্যবহার 3টা জায়গায় ছিল। একটা ছিল ব্রেকে, একটা ছিল গাড়ি ঘোরানোর ক্ষেত্রে স্টিয়ারিংয়ের ক্ষেত্রে, আর একটা ছিল গাড়ির গতি পরিবর্তন করার ক্ষেত্রে বা গিয়ার শিফটিংয়ের ক্ষেত্রে, তাই না? তাহলে আমরা কি কি পাইছি, ওয়াটারের কাজগুলো আমরা পেয়েছি, আমরা অয়েলের কাজ পেয়েছি, এয়ারের কাজ পেয়েছি, ফ্লুইডের কাজ পেয়েছি। পাইনি কোনটার কাজ আমরা,
আপনাদের মনোযোগটা কেমন আছে জাস্ট আমি এটা একটু টেস্ট করতেছি। কার কার মনোযোগ কোথায় আছে? আমার এখানে আছে ফুয়েল, রাইট? ফুয়েলটা বাকি আছে। এখন এই ফুয়েল এর কাজ কি? এর কাজ হচ্ছে বর্ন টু ফায়ার। এর জন্ম হচ্ছে জ্বলার জন্য। ফুয়েলের কাজ কি? জ্বলা। ওর কাজ কি? অক্টেনের কাজ কি? জ্বালানো, জ্বালিয়ে দেওয়া, নিজে জ্বলা, অন্য কেউ জ্বালানো। এই যে আগুন জ্বলতেছে, এই প্রক্রিয়াটা হচ্ছে কি, আপনারা এখন এটা বুঝতে পারবেন না। এটা একটা উচ্চতর ইঞ্জিনিয়ারিং লেভেল, উচ্চতর প্রকৌশল লেভেল। এটা কিছুটা বুঝবেন। যেমন এখানে আগুনটা মূলত তৈরি হচ্ছে, একটা দিয়ে জ্বালানি আসে, আর একটা দিয়ে জ্বালানিটাকে জ্বালিয়ে দেওয়া হয়। এখানে স্পার্কিং প্লাগ আছে, প্রত্যেকটা স্পার্কিং প্লাগের মাথায় ডেটোনেটর আছে। ডেটোনেটরের মাঝখানে চিকন ছোট্ট কয়েল আছে। এই কয়েলটা হলো এখানে আসার সাথে সাথে এই লোহার মাথার প্লেটের উপরে খুব স্বচ্ছ স্পটিক ক্লিয়ার থাকে। এখানে যখনই অক্টেনটা এসে পড়ে ছিদ্র দিয়ে স্প্রের মাধ্যমে, তখনই স্পার্কিং প্লাগ এখানে জাস্ট টাচ করে। টাচ করা মাত্র এখানে ফায়ারিং করে। হ্যাঁ, তো আমাদের গাড়ির ভাষায় এটাকে বলা হয় ফায়ারিং অর্ডার। ভিতরে ইন্টারনালি ফায়ারটা হতে থাকে এবং এটা কন্টিনিউ চলতে থাকে। পানিটা যখন আগুনটা যখন সে নেয়, নিয়ে আগুনটা নিচে চলে যাচ্ছে। নিচে চলে যাওয়ার পরে আগুনটা যেহেতু জমে থাকে এখানে, তখন এই আগুনটা বের হতে চায় খুব। কিভাবে সে বের হবে? এই যে বের হয়ে যাওয়ার যে শক্তিটা, এই শক্তিটাকে আমরা কাজে লাগাচ্ছি। এই শক্তিটাকে আমরা কি করতেছি? ফ্লাই হুইলে সেন্ড করে দিচ্ছি। তখন এই শক্তিটা অন্যদিকে না গিয়ে ফ্লাই হুইলটাকে ঘূর্ণায়মানের কাজ করতেছে। ফ্লাই হুইলের সাথে টাইমিং বেল্ট লাগানো আছে, সে গিয়ে ড্রাইভ শ্যাফটকে ঘোরাচ্ছে। ড্রাইভ শ্যাফট গিয়ার শিফটের সাথে কানেক্টিং আছে। তখন আমরা গিয়ার অ্যাপ্লাই করতেছি। যখন গিয়ার অ্যাপ্লাই করতেছি, এই বেল্টগুলোর মাধ্যমে ক্ষমতা ডাইরেক্ট হুইলে চলে যাচ্ছে, চাকায় চলে যাচ্ছে। এই ট্রান্সমিশন পদ্ধতির ডায়াগ্রাম আছে, আমি আপনাদেরকে তৈরি করে দিব। আর পিছনে তৈরি করা আছে, এখনো রেডি হয়নি এটা। তো নেক্সট আমরা পরবর্তী যখন ক্লাসগুলোকে আরও ডেভেলপ করার চেষ্টা করবো, তখন আপনাদেরকে আমরা এই ডায়াগ্রামগুলো, একদম লাইভ ডায়াগ্রামগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। এটা তো আমরা মিডিয়াতে দেখাচ্ছি বা একটা মাধ্যমে দেখাচ্ছি, বাট আমরা চেষ্টা করবো যেন আপনাদেরকে এটা আমরা একবারে লাইভ দেখাতে পারি। ঠিক আছে, আমরা এই প্রক্রিয়া অব্যাহত রাখছি। অবশ্যই আগামীতে আপনাদের এই ক্লাসগুলোকে আরও ডেভেলপ এবং আরও সহজগম্য করার ব্যবস্থা আমরা করতেছি। তো যাই হোক, এখানে আমাদের ভেহিকেল পূর্ব পরীক্ষণ কমপ্লিট কিন্তু শেষ হয়েছে। এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনারা করতে পারেন, যে কোনো প্রশ্ন এই ব্যাপারে, গাড়ির পূর্ব পরীক্ষণ সংক্রান্ত ব্যাপারে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড যদি না থাকে তাহলে এটা কাজ করবে না, বাট ফুয়েল লেভেল যদি ঠিক থাকে, ফ্লুইডের লেভেল, তাহলে এটা প্রপার কাজ করবে। কিন্তু এখানে একটা ব্যাপার লক্ষণীয় আছে, যেটা আমি একটু বলে দিই আপনাদেরকে অ্যাজ এ টিপস। আপনাদের টাইম অ্যান্ড ইকোনমি দুটোই বাঁচবে। সেটা হচ্ছে স্টিয়ারিং যখনই ঘোরানো হবে, এটা যেন কোনো দিকে গিয়ে ঠেকে না যায়। যেমন ঘুরাইলাম, ঠাস করে একটা আওয়াজ হইল, অর্থাৎ বক্সের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পুরোপুরি ব্লক হয়ে গেছে। এই ব্লকিংটা করা যাবে না। এখানে একটুখানি হলেও আমাকে জিনিসটা গ্যাপ রাখতে হবে। যেমন লেগে গেল, একটু আমি নিয়ে নিলাম, এই কারণটা যেন আমাদের মানে বক্সটার ভিতরের স্পেসকে যেন আমরা ব্লক না করি, যেন এতটুকু হলেও বক্সটার স্পেস যেন। এখন মেকানিজম আইডিয়া থাকলে না আমি এটা করতে পারবো, মেকানিজম আইডিয়া না থাকলে কিন্তু আমি এটা করতে পারতেছি না। সো ওইটার ভিতরের ইন্টারনাল ব্যাপারগুলো যখন আমি জানবো, তখন আমি এটা করতে পারবো। অনেক পুরোনো চালকরা এটা মেনটেন করে না, কারণ সে তো চাকরি করে অন্যের গাড়ি, তার এত মেনটেনের প্রয়োজন নাই তো। সো এখানে যারা নিজেদের জিনিস ব্যবহার করেন বা একটা পেশাগত সততা যদি থাকে ভিতরে, সেটার দ্বারাই আপনি এটাকে, যার ভিতরে আছে সে এটা করবে বা পারবে। যার ভিতরে পেশাগত সততা নাই, সে এটা করবে না, পারবেও না, ক্ষতি হবে। সো এখানে যখন স্টিয়ারিংটা আপনি ফুল টার্ন করবেন, এটা হচ্ছে আমাদের ভাষায় 1.5 প্যাচ থাকে। কত প্যাচ? 1 প্যাচ, হাফ প্যাচ, 1.5 প্যাচ। লেফট অ্যান্ড রাইট দুটো মিলে 3 প্যাচ হবে। 360 ডিগ্রি পুরো আনলে এদিকে 1.5 প্যাচ হবে 180 ডিগ্রি, এদিকে 1.5 প্যাচ হবে 180 ডিগ্রি। টোটালটা মিলে হচ্ছে 360 ডিগ্রি। আপনার গাড়িটা 360 ডিগ্রিতে যদি ঘোরাতে চান, তাহলে আপনার এই সিস্টেমই আনতে হবে। 180 ডিগ্রি, দেন আবার 180 ডিগ্রি। যে কোনো গাড়ি ঘোরাতে গেলে কিন্তু আপনার
180 ডিগ্রি নিতে হবে, আবার রিটার্ন 180 ডিগ্রি আনতে হবে, তাহলে আপনার গাড়িটা ঘুরবে। অর্থাৎ 360 ডিগ্রি প্রপার ঘোরানো অনেক স্পেস লাগে। সো অল্প স্পেসে আপনি 180 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, 4বারে গাড়িটা ঘুরে দেবেন। 2বারে চাইলে 180 পুরো গাড়িটা ঘুরে আসবে। সো এখানে এইখানে স্টিয়ারিংটা আপনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আবার আনলেন, এটা হলো এক পেজ। এরপরে এখান থেকে এই পর্যন্ত আসবে। এখন এই পর্যন্ত আসার পরে কিন্তু স্টিয়ারিংটার একটা বক্সের একটা মাথা আর একটা মাথা এসে একবারে ঠেকে যাবে। তখন আপনি এটাকে কি করবেন, একটু একটু ছেড়ে দিবেন, জাস্ট সামান্য একটু রিটার্ন ছাড়বেন, বা এদিকে পুরোটা করছেন সামান্য একটু ডান রিটার্ন ছাড়বেন। পুরোটা লেগে গেলে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে বা আপনার স্টিয়ারিং রাউন্ডিং পারফরমেন্সটা ভালো নাও হতে পারে। আপনি কি বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছেন? আর কার কোনো প্রশ্ন? এটা যখন ঘুরাবেন, ঘোরানোর সময় আপনি 1 সেকেন্ড সময় পাবেন। 1 সেকেন্ডের ভিতরে আপনাকে এটাকে আবার রিমুভ করতে হবে। 1 সেকেন্ড পাবেন না, 1 সেকেন্ড কম 1 সেকেন্ড আপনাকে একটু সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি মানে সেটা ন্যানো সেকেন্ড হতে পারে, 1 সেকেন্ড হতে পারে। 1 সেকেন্ডের ভিতরে আপনি যখনই বুঝে গেলেন যে আপনার লেগে গেছে, তখন আপনাকে এটাকে আবার একটু আসলে এটা কিন্তু খুবই একটা স্কিলের ব্যাপার। স্কিল্ড অ্যান্ড হ্যাবিট দুটোরই খুব প্রয়োজন। এখন আপনি যখন গাড়িটা চালাচ্ছেন না, আপনি যতবার গাড়িটাকে থামাতে চাবেন ততবার কমান্ডটা আপনার ব্রেন থেকে আপনার পায়ের, আপনার ফুট মানে একদম পায়ের তলা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত কমান্ডটা ব্রেন থেকে যাবে এখন। বাট যখন আপনি এটা সার্ভিসেবল হয়ে যাবেন, রিলায়েবল হয়ে যাবেন, তখন আপনার ব্রেন থেকে আর পাকে কমান্ড করতে হবে না যে গাড়ি তুমি থামাও। আপনি কিছু জানেন না, আপনি অন্য কিছু চিন্তা করতেছেন, মোবাইলে কথা বলতেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেখতেছেন, পা কিন্তু গাড়ি ব্রেক করে ফেলছে। এটা অন্তর্চক্ষু। অন্তর্চক্ষু অর্থাৎ পাকে, পা ভাষা বুঝে গেছে, হাত ভাষা বুঝে গেছে। সবাইকে বলেছি, যখন আমার এখানে ডেমো ক্লাস হয়েছে, আমি সবাইকে বলছি যে এটা অন্তর্চক্ষুর সাথে ফিট করতে হবে। আমি চোখ দিয়ে কিছু দেখি না, আমার অন্তরে যে অন্তর্চক্ষু আছে, ওটা ওই দেখে নিবে, পাই দেখে নিবে, আপনি ডেমো ক্লাসে সবাইকে হাতি দেখে নিবে। কিন্তু সেজন্য আপনার কি দরকার, স্কিল অ্যান্ড হ্যাবিটের দরকার। যত প্র্যাকটিস করবেন তত স্কিল হবেন, তত আপনার ভিতরে হ্যাঁ তত হ্যাঁ এই তত যত প্র্যাকটিস করবেন আপনার স্কিল এবং আপনার হ্যাবিট পারফেক্ট হবে। হ্যাঁ, এখন এটা গ্যাপ থাকবে, কমান্ডের সাথে কাজের একটা গ্যাপ থাকবে। এই কিন্তু কমান্ড করছে ব্রেক কর ব্রেক কর, কিন্তু পা দেরি করে ফেলতেছে, পা অনভ্যস্ত, পায়ের অভ্যাস নাই, হাতের অভ্যাস নাই। ব্রেন কিন্তু বলতেছে ডানে ঘুরো ডানে ঘুরো, কিন্তু হাত বায়ে ঘুরে ফেলছে। আমার ট্রেনার কিন্তু বলতেছে ডানে যান ডানে যান ডানে যান, কিন্তু গাড়ি চলাচ্ছে বামে, শুনতেছে ঠিকই, বলতেছে ডানে যান ডানে নেন, কিন্তু হাত কি হচ্ছে, হাত বামে নিয়ে নিচ্ছে, হাত এর বিপরীত মুখী কর্মকাণ্ড করতেছে। ব্রেন কিন্তু ঠিকই বলতেছে ডানে যেতে, কিন্তু হাত এটা সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারতেছে না। এর সাথে এর যখন একটা কন্ট্রিবিউশন হয়ে যাবে, তখন ও অটোমেটিকলি করবে, আপনাকে আর বলতে হবে। কারণ আপনি দেখেন, আপনি যেগুলো রানিং কাজ, যেগুলো যেমন ভাত রান্না করতেছেন ধরেন, তা আপনি ভাতটাকে একটু দেখে তাকেই থাকেন, এটা অভ্যস্ত হয়ে গেছেন, আপনি বুঝে ফেলছেন এটা কতক্ষণ পরে ফুটবে, কতক্ষণ পরে নরম হবে, কতক্ষণ পরে আমাকে তুলে ফেলতে হবে। এটা আপনার কিন্তু একটা হ্যাবিট অ্যান্ড দক্ষ হয়ে গেছেন আপনি। নতুন একটা লোককে আনতে দেন, সে দেখবেন যে একটু পরপরই চেক করবে, অথবা তার ভাতটা পারফেক্ট হবে, এরকম না ব্যাপারটা। ঠিক কারিগরি কাজ যতগুলি আছে সবগুলি এরকমই, যেখানে আপনার হ্যাবিট আর স্কিল এই দুটো জিনিস যখন হয়ে যাবে, তখন আর আপনার মাথাকে আলাদা করে কমেন্ট করতে হবে না যে পা তুমি গাড়ি ব্রেক করো বা অ্যাক্সিলারেটর করো। ওকে ওকে ঠিক আছে। তো এরকম ছিল ব্যাপার। যাই হোক, তাহলে এখানে এই পর্যন্ত আর কার কোনো প্রশ্ন আছে এইটুকের মধ্যে? এইটুকুর মধ্যে নয়, আমি লুকিং গ্লাস 3টা হ্যাঁ হ্যাঁ এক্সপ্লেনেশন আচ্ছা, ওটা আমি নেক্সট আসতেছি, ঠিক আছে, ওটা মাথায় রেখে। এখন আমাদের একটা গাড়ি চালাতে গেলে পূর্ব পরীক্ষণ হিসাবে এবং একটা গাড়িতে মোটামুটি যে পদার্থগুলো লাগে এগুলো কি কি আমরা জানতে পারছি তো। কয়টা পদার্থ লাগে? 5টা পদার্থ লাগে। কি কি? ওয়াটার, হ্যাঁ আমরা বাই সিরিয়ালে বলি যেন সহজে মনে থাকে। ওয়াটারটাকে আগে ধরি, ওয়াটার, অয়েল, এয়ার, ফুয়েল, ফ্লুইড, 5টা জিনিস। তার মধ্যে ওয়াটারের কাজ কি ছিল? রেডিয়েটর ইঞ্জিন সিস্টেমটাকে কুলিং সিস্টেমের অন্তর্ভুক্ত, গাড়িকে ঠান্ডা রাখে। অয়েলের কাজ কি ছিল? পিচ্ছিল রাখে, ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে, তাপও রোধ করে। ফ্লুইডের কাজ কি ছিল? চাপ তৈরি করে আমার শক্তি প্রয়োগে সহযোগিতা করে। ঠিক আছে না? এই তো টোটাল ব্যাপারটা এরকমই ছিল। যাই হোক, এখন এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আর থাকলে করতে পারেন।
আমি এখন চলে যাব হচ্ছে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে, অর্থাৎ একটা গাড়িতে ইএসপি সিস্টেম, ইলেকট্রনিক সাপ্লাই পাওয়ার সিস্টেম থাকে, যে এই যেমন যে কোনো জিনিসের একটা কম্পিউটারের বা যে কোনো কিছুর একটা, যেমন পিসিতে যেরকম এখানে একটা সার্কিট ইউনিট থাকে, হ্যাঁ, সার্কিট প্রোভাইড ইউনিট থাকে, ঠিক একটা গাড়ির মধ্যে ইলেকট্রনিক প্রোভাইডিং ইউনিট আছে। ইলেকট্রনিক প্রোভাইডিং ইউনিট ছাড়া আপনার গাড়ি কিন্তু স্টার্ট হবে না। একটা গাড়ি স্টার্ট দিতে গেলে কম পক্ষে 20,000 কেজি শক্তির প্রয়োজন হয়। কত কেজি? 20,000 কেজি। এখানে আমরা বৈদ্যুতিক শক্তি দিয়ে গাড়িটাকে স্টার্ট করি। এই বৈদ্যুতিক শক্তি মিনিমাম 4,000 ভোল্ট ছাড়া আমরা একটা গাড়ির স্টার্টিং করতে পারবো না। কত ভোল্ট? 4,000 ভোল্ট। বাট আমার এই ব্যাটারিটা কত ভোল্টের? মাত্র 12 ভোল্ট। ব্যাটারিটা মাত্র 12 ভোল্ট। আমার নিড কত? 4,000 ভোল্ট। ব্যাটারিটা কত ভোল্ট? 12 ভোল্ট। বাট আই হ্যাভ টু নিড 4,000 ভোল্ট, তাই না? তাহলে এটা কিভাবে হচ্ছে? আসেন আমরা মেকানিজমটা একটু এক্সপ্লেইন করি। ব্যাটারিতে যে ক্ষমতা উৎপাদন হচ্ছে, এই ব্যাটারিটা এই ক্ষমতাটা কোথায় পাঠিয়ে দিচ্ছে? সে ডায়নামোতে পাঠিয়ে দিচ্ছে। প্রথম শক্তিটা সে কোথায় পাঠাচ্ছে? ডায়নামোতে পাঠাচ্ছে। তার উৎপাদিত বিদ্যুৎ প্রথমে অল্টারনেটরে বা ডায়নামোতে পাঠাচ্ছে। সেখানে গিয়ে ভোল্ট কি হচ্ছে? ডায়নামো 12 ভোল্টকে 8,000, 10,000, 20,000 ভোল্টে পরিণত করতেছে। সেখান থেকে ডিস্ট্রিবিউটর পার প্লাগে 1,000 ভোল্ট করে পাঠিয়ে সমানভাবে 4,000 ভোল্ট ওখানে ডিস্ট্রিবিউট করে দেন গাড়িটা স্টার্ট হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা? সকল গাড়ির ক্ষেত্রে, পৃথিবীর সমস্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে 12 ভোল্ট মাত্র। 12 ভোল্ট মাত্র। ব্যাটারি সাধারণত 3 ধরনের ভোল্ট হয়, 6 ভোল্ট, 12 ভোল্ট ও 24 ভোল্ট। কত ভোল্ট? 6 ভোল্ট, 12 ভোল্ট ও 24 ভোল্ট। এখন 48 ভোল্ট লাগলে 24 ভোল্টের দুটো লাগবে, 24 ভোল্টের দুটো লাগলে 12 ভোল্টের দুটো লাগানো যাবে। এরকম ব্যাপার, তাই না? এরকম ব্যাপার। মোটর সাইকেলে যে ভোল্টগুলো থাকে সেগুলো 6 ভোল্টের, এরকম ছোট ব্যাটারি, হ্যাঁ, 12 আছে ছোট। ব্যাটারির বডিটা বড় কথা না, ভোল্টটা হলো এখানে ইম্পর্টেন্ট। এই ভোল্টগুলো নির্ভর করে প্লেটের উপরে। কোনো কোনো গাড়িতে 12 ভোল্টের ব্যাটারি কিন্তু প্লেট 24 ভোল্টের মতো আছে, 24 ভোল্টের ব্যাটারি কিন্তু প্লেট 48 ভোল্টের ক্যাপাসিটিতে আছে, এরকম সিস্টেমে। যাই হোক, এটা এই ব্যাটারিটার মেনটেনিং আছে। ব্যাটারিটার মেনটেনিংটা কীরকম? এই যে আমরা ব্যাটারিটা দেখতে পাচ্ছি এখানে, এই ব্যাটারিটা ওকে ব্যাটারি আছে। এটা কিরকম মনে হয় দেখেন তো? এই ব্যাটারিটার প্রবলেম কি দেখি আপনারা কে বলতে পারেন? এই ব্যাটারিটা আর এই ব্যাটারির মধ্যে ডিফারেন্ট কি? রাইট। এখানে এই যে নীল নীল জিনিসগুলো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? এইটাকে আমাদের দেশের চালকেরা বলে রাস্ট। রাস্ট মানে কি? রাস্ট মানে কি? মরিচা, যেটা শুধুমাত্র লোহায় তৈরি হয়। আবার কেউ কেউ বলে কার্বন, বলে না? কার্বন বলে না অনেকে? কার্বন এটা একটা ক্ষতিকর পদার্থ, যেটা হলো প্রতিলিপির কাজে ব্যবহার হয়। সকল অর্থে কার্বন প্রতিলিপির কাজে হয়। কি কাজে ব্যবহার হয়? প্রতিলিপির কাজে ব্যবহার হয়। আর একটা জিনিস বলছে রাস্ট, মরিচা, সেটা লোহার উপরে তৈরি হয়, কিন্তু এটা রাস্টও না, কার্বনও না। তাহলে কি? রাইট। আসেন আমরা এটা একটু এক্সপ্লেন করি। আপনাকে ইতিপূর্বে আপনাদেরকে আমি ক্লাস করছিলাম। এই ব্যাটারিটা হচ্ছে ওয়েট সেল ব্যাটারি। ব্যাটারি 2 প্রকার, একটা হচ্ছে ড্রাই সেল, একটা হচ্ছে ওয়েট সেল। সেল মানে এইটার ভিতরে যে বিদ্যুৎকে সংরক্ষণ করে তাকে বলা হয় সেল প্লেট। যে বিদ্যুৎকে উৎপাদন করে ধরে রাখে, সংরক্ষণ করে, প্রয়োজন অনুসারে রেগুলেটিং করে, যা প্রয়োজন। সো এই ব্যাটারিটার ভিতরে হচ্ছে, এটা হচ্ছে ওয়েট সেল ব্যাটারি, আর এটা হচ্ছে ড্রাই সেল ব্যাটারি। এই ওয়েট সেল ব্যাটারির মেইনটেন আছে। আপনারা দেখেন এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ভিজা ভিজা, দেখতে পাচ্ছেন? এগুলো ভিজা ভিজা, এই যে এখানে ভিজা, অর্থাৎ এই ব্যাটারিটা হচ্ছে পানি দ্বারা পরিচালিত, পানি ব্যবহার করতে হয়। ব্যাটারিটা ওয়েট সেল ব্যাটারি, পানির ব্যাটারি। তো এখানে যে পানিটা আছে সেই পানিটা ডিস্টিল ওয়াটার হলো 60%, আর 40% হলো সালফিউরিক অ্যাসিড। কি অ্যাসিড?
অ্যাসিড কিন্তু অনেক প্রকার আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে যেমন স্যালিসাইলিক অ্যাসিড আছে, কার্বলিক অ্যাসিড আছে, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড অ্যান্ড ওয়াটার দুটো মিলে হয়েছে ইলেকট্রোলাইট ওয়াটার। কি ওয়াটার? আমরা ব্যাটারির পানিকে সবাই বলি ব্যাটারির পানি, ব্যাটারির পানি। আসলে ব্যাটারির পানি বলতে কোনো নাম নাই, ব্যাটারির পানি বলতে কিছু নাই। এটা এখন ওই কিছু ব্যবসায়ীরা ঘরে ঘরে তো এখন ব্যবসা চলে, তো ঘরে ঘরে ওয়াটার এই ব্যাটারির পানি তৈরি হয়, ওরা টাইপ করে লিখেই দেয় ব্যাটারির পানি। তো এই অটোগুলোর ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয় এই ব্যাটারির পানিগুলো। প্রত্যেকটা অটোর ভিতরে কিন্তু অনেকগুলো করে ব্যাটারি থাকে, 3-4টা করে ব্যাটারি থাকে, এবং 72 ভোল্ট পর্যন্ত এটাতে ব্যাটারি থাকে। তো এই ব্যাটারিগুলোই কিন্তু আসলে অটোগুলোর বিদ্যুৎকে সংরক্ষণ করে, এবং এই বিদ্যুৎটা এই ব্যাটারির মাধ্যমেই এখানে সাপ্লিমেন্ট হয়। সো এখানে যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা ওয়েট সেল ব্যাটারি। এটার মধ্যে যে সালফিউরিক অ্যাসিডটা আছে এবং যে পানিটা আছে, এটা তাপের কারণে কি হয়, কমে যায়। এবং একটা সময় কি হয় যে এই সালফিউরিক অ্যাসিডটা যখন উড়ে যায় পানির সাথে জলীয় বাষ্প আকারে, উড়ে যাওয়ার সময় সে এই বস্তুটাকে এখানে রেখে যায়। আমরা জানি পদার্থের 3 অবস্থা, কঠিন, তরল ও বায়বীয়। তো এখানে তরল দিয়েছিলাম, কি দিয়েছিলাম? প্রথমে তরল ঢেলেছিলাম। অতিরিক্ত তাপের কারণে কি হয়েছে, বাষ্পীয় বায়বীয় হয়ে উড়ে গেছে, কঠিন অবস্থাটা এখানে রয়ে গেছে। এই কঠিন অবস্থার নাম হচ্ছে সালফার। যেহেতু সালফিউরিক থেকে পানি তো কখনো এটা তৈরি করবে না, পানি কি এটা তৈরি করবে? সো এটার মধ্যে যে কেমিক্যাল আছে সালফিউরিক অ্যাসিড, সেই অ্যাসিড তরল দিয়েছিলাম, বাষ্প হয়ে বায়বীয় হয়ে উড়ে গেছে, কঠিন অবস্থা এখানে রয়ে গেছে, এটার নাম হচ্ছে সালফার। এটার উপায় হচ্ছে হালকা উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে এখানে পেট্রোলিয়াম জেলি, গ্রিস বা ভ্যাসলিন এই জাতীয় জিনিস এখানে লাগিয়ে দিলে আর কখনোই এই জিনিসটা দেখা যাবে না, এই সালফারটা পড়বে না। আবারও ভুল করতেছেন, আবারও মরিচা বলতেছেন। নেক্সট টাইম ডোন্ট কল ইট মরিচা। মরিচা রং শব্দ এখানে। মরিচা শুধু লোহার উপরে পড়ে, মনে রাখবেন বিষয়টা। লোহা ছাড়া মরিচাকে আর কোথাও আপনি তামায়, পিতলে, ব্রোঞ্জে, এসএস স্টিলে এসব কোনো কেমিক্যালে আপনি মরিচা পাবেন না। হ্যাঁ, শুধু মরিচা পাবেনই আপনি হচ্ছে শুধু কিসের উপরে? লোহার উপরে। সো এখানে এটা মরিচা নয়, এটা হচ্ছে সালফার। আমরা এটার সঠিক নাম জানলাম। কেন এটার নাম সালফার তাও আমরা জানলাম। সালফার কেন এটার নাম? সালফিউরিক অ্যাসিডে ম্যাডাম বলতেছে, শুনুন, বলেন ম্যাডাম। সালফিউরিক অ্যাসিডটা যখন এটা পানির সাথে পানি আছে 60%, সালফিউরিক অ্যাসিড 40%। দুইটা পানি একত্রিত হয়ে নাম হয়েছে ইলেকট্রোলাইট ওয়াটার। যেহেতু এটা পানি দ্বারা তৈরি ব্যাটারি এবং পানির ব্যাটারি বা ওয়েট সেল ব্যাটারি, সো এখানে পানিটা কিন্তু এর উৎপাদনের মূল। আমরা জানি বিদ্যুৎ কিন্তু উৎপাদিত হয় কি দিয়ে? পানি দিয়ে। সকল বিদ্যুৎ উৎপাদনের মূল কিন্তু পানি। কারণ ভল্টেয়ার সাহেব কিন্তু ওই পানি থেকেই বিদ্যুৎটাকে ধরে রাখার ব্যবস্থা করছিলেন। ইতালির ভল্টেয়ার সাহেব, উনি প্রথম বিদ্যুৎ উৎপাদনের বিষয়টা মাথায় আনছিলেন। সো এখানে এই ব্যাপারটাই যে এখানে যেহেতু অ্যাসিডের ব্যবহার আছে, সালফিউরিক অ্যাসিড, সো এখানে যেহেতু ইঞ্জিনের মধ্যে থাকে, গরম হয়, তাপে সালফিউরিক অ্যাসিডের তরল অংশ এবং বায়বীয় অংশ উড়ে যায়। উড়ে যাওয়ার পরে এখানে যেটা থাকে সেটা হচ্ছে সালফার। এখন এখানে দুইটা পোস্ট আছে, একটা পোস্ট হচ্ছে নেগেটিভ, একটা পোস্ট হচ্ছে পজিটিভ। পজিটিভ পোস্টের আইকন কি? বিদ্যুতের ক্ষেত্রে পজিটিভ ব্যাটারি বা এরকম সব কিছুর পজিটিভ আইকন কি? প্লাস। নেগেটিভ আইকন কি? মাইনাস। ওখানে পজিটিভ নেগেটিভ লেখা থাকবে না, ওখানে কি দেওয়া থাকবে? প্লাস অ্যান্ড। যে কোনো ব্যাটারি দেখবেন আপনি, সব ব্যাটারির উপর এবং নিচে আছে না? প্রত্যেকটা ব্যাটারির উপর এবং নিচে আছে। উপরটা কি, নিচটা কি? রাইট, দারুণ, সুন্দর আইডিয়া। উপরটা হচ্ছে সবসময় প্লাস থাকবে আর নিচেরটা মাইনাস থাকবে। তার মানে উপরেটা হচ্ছে কি? পজিটিভ, নিচেরটা হচ্ছে নেগেটিভ। এখন আমাদের এই ব্যাটারি অনেক সময় সংযোগ বিচ্ছিন্ন করা লাগতে পারে। যেমন একটা ইলেকট্রনিক কোনো ওয়েল্ডিং করবেন, এটাতে কোনো ঝালাই করবেন বা কোনো বাম্পার ওয়েল্ডিং করবেন, সেক্ষেত্রে আপনার এই ব্যাটারির টার্মিনাল কী করতে হবে? বিচ্ছিন্ন করতে হবে, ডিসকানেক্ট করতে হবে। সো এই ডিসকানেক্ট পদ্ধতি কি? যদি ডিসকানেক্ট করতে হয়, প্রথমে পজিটিভ করবেন, দেন নেগেটিভ করবেন। আবার যখন কানেক্ট করবেন তখন রাইট, তখনও পজিটিভ আগে কানেক্ট করবেন, দেন নেগেটিভ আগে কানেক্ট করবেন। অর্থাৎ খোলার যে সূত্র, লাগানোরও একই সূত্র। এখানে দুইটা পোস্ট আছে, এটা হলো ড্রাই সেল ব্যাটারি,
এই দেখেন প্লাসটা হচ্ছে কি পজিটিভ পোস্ট, এই যে প্লাস দেওয়া আছে, বড় করে দেওয়া আছে, ব্যাটারি গায়ে কিন্তু দেওয়া আছে, এই দেখেন প্লাস, এই যে মাইনাস। তার মানে এই ব্যাটারির এই পোস্টটা হচ্ছে পজিটিভ পোস্ট আর এই পোস্টটা হচ্ছে নেগেটিভ পোস্ট। সো এখানে ব্যাপারটা আপনাকে এইভাবেই করতে হবে, যখন আপনি এটা ডিসকানেক্ট করার প্রয়োজন হবে বা বিচ্ছিন্ন করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনি আগে কোনটাকে ডিসকানেক্ট করবেন, পজিটিভ দেন নেগেটিভ। আবার যখন লাগাবেন আগে পজিটিভ দেন নেগেটিভ। এখন যদি বলেন যে আগে যদি নেগেটিভ লাগালে আপনার হাতে কারেন্ট থাকে, পজিটিভে আপনার হাতে কারেন্ট চলে আসবে। আবার যদি আগে পজিটিভ লাগান তাহলে নেগেটিভে আপনি কোনো কারেন্ট পাবেন না। সেম খোলার ক্ষেত্রে যখন পজিটিভ খুলবেন নেগেটিভ ডিসকানেক্ট হয়ে যাবে, আবার লাগানোর সময় যখন পজিটিভ লাগাবেন নেগেটিভ ডিসকানেক্ট হয়ে যাবে। কিন্তু নেগেটিভ লাগায় যদি পজিটিভ হাতে রাখেন তাহলে পজিটিভে কারেন্ট চলে আসতে পারে, এতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর এই ব্যাটারির কারেন্টটা এটা খুব একটা মারাত্মক কারেন্ট, এটা 240 ভোল্টও না 440 ভোল্টও না, এটা আনলিমিটেড ভোল্ট। একটা মানুষ জায়গায় ডেড হয়ে যেতে পারে, খুবই বিপজ্জনক। সো এখানে আপনাকে এই সেফটিটা মেনটেন করতে হবে। পারতপক্ষ হয়তো আপনি এটা করবেন না, কিন্তু মেনটেনিং প্রসিডিউরটা আপনার জানা থাকবে, ঠিক আছে? যাই হোক, ভেহিক্যাল পূর্ব পরীক্ষণের যে ক্লাস সেশন এটা আমার এখানে সমাপ্ত হচ্ছে। আপনাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি নেক্সট সেশনে চলে যাবো।